আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন। আশা করছি আগামী কিছুক্ষণ আমরা আপনাদের সঙ্গে পাবো। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমাদের শিক্ষা শিল্প সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তি জীবনের কথা, জানি তাদের বর্ণাঢ্য কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। আপা কেমন আছেন? ভালো আছে। আমরা বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু একজন মানুষ বিশিষ্ট হয়ে জন্ম নেন না। তার শৈশবটা একেবারেই 10টা শিশুর মতো থাকে, কিশোরের মতো থাকে। আপনার শৈশবটা কেমন ছিল? আমার শৈশবটা মোটামুটি লেজ বিশিষ্ট ছিল আর কি। কেমন? লেজ বিশিষ্ট ছিল আর কি। প্রচুর দুষ্টমি করতাম, বান্দামি করতাম, সেই জন্য বললাম যে লেজ বিশিষ্ট। গান, পড়াশোনা সব সঙ্গে সঙ্গে চলতো। দুরন্ত ছিলাম মোটামুটি, খুব দুরন্ত বললে ভুল হবে। যেমন নদীর মধ্যে সাঁতার কাটা, তারপরে ওই যে ছিবুড়ি খেলা যেটা সেটা, একটু গাছে ওঠা, প্রচুর তেঁতুল খাওয়া, প্রচুর মাছ ধরা, নদীর মধ্যে পুকুরের মধ্যে মাছ ধরা, এইসব ছিল আমার কাজ। এই যে এত কিছু করতেন, আপনার পরিবার কিভাবে নিত? পরিবার ওই লাঠির আশ্রয় নিত আর কি। ওটা ছাড়া তো আমাকে ঠিক করা যাচ্ছে না। তো দুষ্টুমি হতো, যেরকম মার হতো, কান মোছানো ওসব হতো, শাস্তি হতো, আবার আদর হতো। আদর না হলে তো গান করতে পারতাম না। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 2 বোন। আমি সবচেয়ে বড়, তো মাঝখানে ভাই আর একটা বোন। তো আপনার দুষ্টুমি দেখে তো অন্যরা শেখার কথা, দুষ্টুমিটাই শেখার কথা। এটাকে দুষ্টুমি বলবো? দুষ্টুমি বলা যায় না এটাকে। আমি এরকম ছিলাম, আমি মনে করি যে গানের সুরের যে একটা অবারিত ইমাজিনেশন থাকে, ঠিক দুষ্টুমিটাও কিন্তু সেরকমই গানের সুরের মতো আর কি। যদি ওটা দুষ্টুমি না করতাম, তাহলে গানের সুরের মধ্যে আমি আশ্রয় পেতাম না, আমার বিশ্বাস হয় এখন তাই আর কি। কিন্তু ওই সময়টা থেকেই তো আপনার শিল্পী হয়ে ওঠার কথা বা চর্চাটা শুরু হওয়ার কথা। কিভাবে শুরু হয়েছে? যেমন আমি ছোটবেলায় খুব যেমন দুষ্ট ছিলাম, গান করতাম অনেক ঘন্টা ঘরে গান করতাম। মানে আমার স্বভাবের সঙ্গে গান করার যে নেশাটা এতক্ষণ ধরে মেলে না, উল্টো না। তারপর আমার মনে হয় তখন বুঝিনি, একটু বড় হয়ে বুঝলাম যে হয়তো আমি গানের মধ্যে, সুরের মধ্যে আমি একটা আমার পৃথিবী পেতাম, আমার আশ্রয় পেতাম, মনে হয় এটা আর কি। কিন্তু আপনার বাবা ডাক্তার ছিলেন, তো তিনি তো আপনাকে ডাক্তার বানানোর চেষ্টা করারই কথা। আব্বাকে আমি বলি যে প্রচন্ড বিচক্ষণ বলবো আমি আব্বাকে সবসময়। আমি তুমি যে কথাটা বললে, এটাই আমি সবাইকে বলি যে আব্বাকে এত সহজে এত দূর দেখতে পারতেন, কিভাবে সম্ভব এটা? আমার বোনের মেয়েকে আব্বার হাতে কিছু ওই ইনস্ট্রুমেন্টস রাখার জন্য একটা জায়গা ছিল, খুব থাকে না কিছু এক্সক্লুসিভ ইনস্ট্রুমেন্টস রাখার জন্য একটা জায়গা ছিল আমার কাছে। তো আমার বোনের মেয়ে যখন ক্লাস 2-তে পড়ে, তখন ওটা বোনের মেয়েকে আব্বার দিল একদিন, দিয়ে বললো যে নানু, তুমি যখন তুমি ডাক্তার হয়ে যাবে তখন তুমি এটা আমারটা ব্যবহার করো তুমি। হ্যাঁ, ও তো ডাক্তার হয়েছে, আমার বোনের মেয়ে, এটা কীভাবে সম্ভব হলো? তো আমার বেলায় আব্বা বলতেন যে তুই চর্চা না হলে মার। আর নজরুলের গানের ব্যাপারটা আব্বাই কিন্তু মানে সিলেক্ট করেছেন। তখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি। তুই নজরুলের গান ছাড়া অন্য কোনো গান করবি না। তাহলে যে খুব আহ্লাদি করতাম, না কেন করবো না, আমি রবীন্দ্রসঙ্গীত করবো, কারণ আব্বা রবীন্দ্রসঙ্গীত করতেন। আমি যে না, আমি তো আপনার মতো রবীন্দ্রসঙ্গীত করবো না, তুমি নজরুলের গান করবা। আপনি কেন বলেন, কেন কেন কেন? তখন বলছি যে শোনো, তোমার গলার মধ্যে না নজরুলের গানের জন্য একটা ব্যাপার আছে, নজরুলের গানের যা দরকার তোমার গলার মধ্যে সেটা আছে আর কি। তখন তো আমি বুঝি না বলে আমার এতক্ষণ বোঝায় পড়েনি, যে সেই জন্য তুমি তোমার ভয়েসটাকে ইউটিলাইজ করো, তোমার গানটাকে ইউটিলাইজ করো নজরুলের গানের জন্য। একজন শিল্পী শুরু করেন তার জীবনটা রবীন্দ্রনাথের গান দিয়ে, নজরুলের গান দিয়ে, কিন্তু একটা সময় গিয়ে হয়তো অন্যদিকে চলে যান। কিন্তু আপনি যে এই জায়গাটাই আছেন, অর্থাৎ নজরুলের গান নিয়ে আছেন বা চর্চায় আছেন, পরিবেশনে আছেন, সেটা কি বাবার দেখানো পথের কারণে, নাকি নিজের ইচ্ছেটা একবারে পাকাপোক্ত হয়ে গেল একটা পর্যায়ে? যখন আব্বা বলেছিলেন, মুস্তাজি বলেছিলেন, আব্বা বলেছিলেন, তখন তো আমি বুঝি না, আমি সেজন্য বললাম কথাটা ছোট। বড় হয়ে তো আমি আমার স্বাচ্ছন্দ্য বুঝতে পারছি
আমি কোন জায়গায় স্বচ্ছন্দ। আর কিন্তু চলছে আমার তো ক্লাসিক্যাল দিয়ে, ওটাই তো চলছে আসলে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত যেহেতু আব্বা করতেন, যার জন্য আমার নেশা যে আমিও আব্বার মতো এরকম করবো। এই একটা গানের কথা হয়তো আব্বা কোনো গান করছে, আমি তো শুনলাম, শুনে বললাম যে এই গানটা আমাকে শিখতে হবে। আব্বা গাচ্ছে, কিন্তু কথাগুলো কি বলছে, এপারে মুখর হলো কেকা ওই, ওপারে ইয়ে নীরব কেন কুহু হায়, এইটা আমাকে বিদ্ধ করছে সারাদিন। ওপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু হায়, এটার অর্থটা তো বুঝি নাই, ওটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে হন্ট করছে। প্রমোদে ঢালিয়া দিনে মন তবু প্রাণ কেন কাঁদে রে, তারপরে সঞ্চারিতে বলছে বিনা তবে রেখে দে গান আর গাসনে, কেমন যাবে এই বেদনা। এবার আমার ধরলো বিনা তবে রেখে দে গান আর গাসনে, কাকে বলছে এটা, কে বলছে, কেন বলছে, এটা কি অর্থ? আচ্ছা, অতটুকু বয়সে ক্লাস 3-4 পড়ি আমি, তখন কি আমার এটা ভাবার সময় যে প্রমোদে ঢালিয়া দিন মন, প্রমোদ মানে কি, ঢালিয়া দিন মন বুঝলাম, তবু প্রাণ কেন, কেন প্রাণ কাঁদছে বুঝি না। কিন্তু এই শব্দ অক্ষরগুলো আমাকে প্রত্যেকটা মুহূর্তে আমার ঘুমের মধ্যে বিনা তবে রেখে দে, কাকে বললো বিনা তবে, কেন বললো? এবার আব্বাকে গিয়ে বললাম, বিনা তবে রেখে দে গান আর গাস নেই, এই কথাটা মানে কি, কেন গান গাস নেই বলছে? তো আব্বা কি সেটা বলেছে, সেটা উত্তর মনে নাই। আপনার মনে পড়ে কিনা যে প্রথম সবচেয়ে বড় জায়গায় গান করা কোনটা ছিল? আচ্ছা, বেশি মানুষের সামনে। হ্যাঁ, তখন আমি 5-এ পড়ি, জেলা ভিত্তিক কম্পিটিশনে ফার্স্ট হলাম। যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেবো বা দিলাম, সে সময় আমি চ্যাম্পিয়ন হলাম আর কি। তখন তো আমাকে প্রাদেশিক কম্পিটিশনে আসতেই হলো, ইস্ট ওয়েস্ট পাকিস্তানে মিলে যে কম্পিটিশন হতো আর কি, সেখানে আসলাম। তো যখন ক্লাস 5-এ পড়ি আমি, তখন কথা বলি, এত ছোট আমি, আমার শুধু আমার ফ্রকের রংটা মনে আছে, আমার যে কী কালার ফ্রক পরেছিলাম, সিল্কের ফ্রক, আর তার সঙ্গে একটা ঝুটুন, তার সঙ্গে একটা ওই গোল্ডেন কালারের ফিতা দিয়ে একটা ফুল, আর পায়ের মধ্যে সাদা মোজা এবং কালো স্কুল শু আর কি। তো আব্বার হাত ধরে এখন লাফাতে লাফাতে গান করতে গেলাম, তো ফার্স্ট হলাম। তো আমি তো বুঝি না ফার্স্ট হওয়ার কি না হওয়া কি। এইটা হচ্ছে আমার সবচেয়ে বড়, মানে প্রথম বড় অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে অনেক লোক ছিলেন সেটা। তো যখন লোক যখন তালি দেয়, আমি তখন হাঁটু গেড়ে এরকম হারমোনিয়াম ছেড়ে হারমোনিয়াম দাঁড়িয়ে দেখাচ্ছে আব্বা কোথায়, আব্বার দিকে তাকাচ্ছি যে চলে যাব না কি করবো, এরকম লোকজন তো তালি বাজাচ্ছে কেন বুঝতে পারছি না। তো আব্বা ইশারা করে ওখান থেকে বলছেন বসো তুমি এখানে। বসলাম। আমি তখন কিন্তু ডান হাতে হারমোনিয়াম বাজাই, বা হাতে করি আর কি, এইদিকে আমি একটু ছোটোকাল থেকে লেফট হ্যান্ডার আর কি। তো গান হচ্ছে, তখন দেখি লোকজন উঠে এসে মঞ্চের মধ্যে উঠে এসে, যে বাচ্চা মানুষ বলে সবাই তো কোলে নিতে চাচ্ছে, এরকম ধরনের ব্যাপার আর কি। ওটা আমার খুব মনে পড়ে আর আমরা কথা বলছি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা জোহরার সঙ্গে। আপা, আপনি আপনার প্রথম মঞ্চ অনুষ্ঠানের কথা বললেন, কিন্তু রেকর্ডিং হওয়ার যে বিষয়টা বা গান রেকর্ড হওয়ার যে ব্যাপারটা, একজন শিল্পীর জীবনে অনেক বড় ঘটনা। সেটা আপনার জীবনে কিভাবে ঘটেছিল? গান রেকর্ডিংয়ের কথাটা, ঘটনাটা কিন্তু ওইখানেই ঘটেছিল প্রথম, আচ্ছা, মঞ্চের মধ্যেই। সেটা তো বলতে খারাপ লাগবে, আমি জানি না কি শুনলে কি মনে করবেন। তো রেকর্ডিংয়ের ব্যাপারটা ওইখানেই ঘটেছিল। মানে কেউ একজন ছোট্ট একটা রেকর্ডার দিয়ে সবার গান রেকর্ড করছিল ওই অনুষ্ঠানে, আর সবচেয়ে ছোটো ছিল আমি, বাচ্চা, ফ্রক পরা। আমারটা রেকর্ডিং করতে হবে এটা কারোর মাথায় খেলেও নি যে রেকর্ডিং করা দরকার। তো সেই ব্যাপারটা কিন্তু আমাকে খুব মানে কষ্ট দিয়েছিল ব্যাপারটা, যখন সবার ছোট রেকর্ডার ওটা কানেকশান দিয়ে সামনে রাখা হচ্ছিল রেকর্ড করার জন্য। তা আমি তো খুব খুশি, আমার তো রেকর্ড করা হবে, কি যে আমি ভিতরে গান করার আগে আমি খুব উত্তেজিত যে আমার গান রেকর্ড হবে, কি মজা। কারণ ওরকম রেকর্ডার আমার বাসায় ছিল না। যখন আমি মঞ্চে গান করতে গেলাম, তখন ওটা যার যে ভদ্রলোকের, উনি এটা খুলে ভিতরে নিয়ে চলে গেল। তখন আমি গান শুরু করব, বিশ্বাস পুরো ফিউজ হয়ে একেবারে ডাউন হয়ে গেলাম। নিজের ভিতরে খুব একটা অপমান বোধ আমার খোঁচাতে লাগলো যে আমার গানটা রেকর্ড করলো না, আমার গান তার খুব খারাপ, রেকর্ড করলো না। মানে বড়দের থেকে ছোটদেরকে বেশি এই ব্যাপারটা বেশি টাচ করবে মনে হয়, আমাকে তাই করেছিল। যখন আরেকটা গান শুরু করলাম, তখন ওই ভদ্রলোক দৌড় দিয়ে এসে রেকর্ডটা নিয়ে আমাকে লাগালো। এটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রেকর্ডিং, বাট আমি শুনিনি যে আমার গানটা কেমন ছিল, শুনিনি। কিন্তু যেটা শুনেছেন বা জেনেছেন যে আজকে রেকর্ড হবে, অর্থাৎ
আনুষ্ঠানিকভাবে যে রেকর্ড হওয়া, সেই রেকর্ডিং এর সেটা স্মৃতিতে তো যাবো। 75 সালে ডিসেম্বরে, এটা রংপুর রেডিওতে তারা ট্যালেন্ট হান্টিংয়ে আসলো, এসে আমাকে সিলেক্ট করলেন নজরুল গানের জন্য। তারপরে রংপুর রেডিওতে আমি কন্ট্রাক্ট সাইন করলাম, ওটা ছিল 75 ডিসেম্বর মাস। আচ্ছা, এই যে রেডিওর সঙ্গে সংযুক্ত হওয়া, একটা অডিশন দিয়ে করতে হয়, সংযুক্ত হতে হয়, রংপুর হয়েছেন, ঢাকায় নিশ্চয়ই হয়েছেন, বাংলাদেশ টেলিভিশনে হয়েছেন, এই প্রক্রিয়াটা কেমন ছিল বা কতটা কঠিন ছিল ওই সময়? কঠিন প্রক্রিয়া তো আছেই, সবাই জানে প্রক্রিয়া, কিন্তু আমার কাছে কঠিন হলেও সেই সব মুহূর্তগুলোর কথা আমি ভুলি না। আর রেডিওতে অডিশন, যে বললাম না, রেডিও ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম একটা আছে রেডিওর, প্রত্যেক বছর কিন্তু ওনারা সব বাইরে চলে যায়, আর্টিস্টদেরকে হান্ট করে নিয়ে আসেন। তো সেখানে আমার সৌভাগ্য হয়েছিল যে খুব নামকরা আরডি ছিলেন ইব্রাহিম আকান্ত, তো উনি আসছিলেন সেই গ্রুপ নিয়ে। আমার গান শুনে পরে আমাকে সিলেক্ট করেছেন। ওটাই রেডিওতে গিয়ে আমি অডিশন দিতে হয়নি, আর টেলিভিশনে অডিশন দিয়েছি। সেটা অনেক কঠিন ছিল, ভয় ছিল, প্রচণ্ড ভয় ছিল। আমার তখন, তার আগে বিয়ে হয়েছে আমার 1 বছরও, বাচ্চা পেটে ছিল। তো একটা মেয়ে বাচ্চা পেটে নিয়েও যে অডিশন দেবে এইভাবে, এটা তো কেউ অত ভাবেও না যে বাচ্চা পেটে নিয়ে একটা মেয়ে অডিশন দিচ্ছে। এটা তো কেমন দেখতে কষ্ট লাগে, খারাপ লাগে। আমি করেছিলাম কিন্তু সেটা। আর ক্যামেরার সামনে যাওয়া প্রথম, হয়তো সেই রেকর্ডিং হওয়ার মতো অজান্তে অনেক কিছু হয়েছে, কিন্তু টেলিভিশনের বিষয়টা তো জানতে, মানে জেনে শুনে দাঁড়ানো, সেই প্রথম দাঁড়ানোটা, ওইটাই ছিল অডিশন, এবং তার জন্যই প্রোগ্রাম করলাম যেটা, এটা নবকল্লোল। প্রডিউসার ছিলেন আমাদের নওয়াজেদ আলী খান। কত সালে আনুমানিক? 77। আচ্ছা, তো সেখানে কি মন্তব্য ছিল, অথবা তাৎক্ষণিকভাবে কিছু জানতে পেরেছিলেন কিনা যে আপনার গান শুনে তারা কি ভাবছেন? তার ভিতরে তো কেউ বলেনি, কিন্তু বাইরে মানুষরা অনেক কথা বলেছেন আমাকে নিয়ে। তখন তো একটা চ্যানেল ছিল, মানুষ দেখতো, হয়তো গানটা ভালো লেগেছিল। তো তার মধ্যে আমার একটা খুব স্মরণীয় ঘটনা, যে আমার খালা আঞ্জুমান আরা বেগম, তখন তো উনি এরকম খুব একেবারে ফেমাস মানুষ। তো খালা জানতেন আমি অডিশন দিচ্ছি, আমি রেকর্ডিং করতে যাচ্ছি প্রথম অডিশনের পরে, তো উনি জানতেন। তো যখন আর কি ওটা অন এয়ার হলো, প্রোগ্রামটা অন এয়ার হওয়ার পরে খালা ফোন করলেন, প্রথম কলটা ছিল খালার। ফোন করে আমাকে বলছে যে টগর, আমার মার আপন চাচাতো বোন উনি আর কি, তো আমাকে আমার নাম তো টগর বলে বলছে যে মাশাআল্লাহ। এই কথাটা আমি এখনো কান থেকে ভুলতে পারি না, যে এই ফোনে একটা মানুষ একটা শব্দের মধ্যে দিয়ে মানুষ কিভাবে মানুষকে এনকারেজ করতে পারে। আপনার হাজবেন্ড, তার তো একটা মতামত আছে, আপনি যে ধারার গান নির্বাচন করেছেন, তিনি সেটা কতটা পছন্দ করতেন বা কতটা সহযোগিতা করতেন এই বিষয়ে? ও তো ওই একই ধারের মানুষ ছিল। আর আমার হাজবেন্ডের কথা বলি যে ছায়ানটের সেকেন্ড ব্যাচ থেকে তারা ছাত্র ছিল সেখানে। ছায়ানটের সঞ্জিদা আপার খুব কাছের ছাত্র, মানে ওয়াহিদুল ভাইয়ের খুব কাছের ছাত্র ছিল। সে গান শিখতো, আমার ননদ গান শিখতো, আমার দেবর গান শিখতো, সবাই ছায়ানটের ছাত্র ছিল সেই সময়। তো গানের ব্যাপারটা ওর সেই অনেক কত আগে থেকে, এটাও 65 থেকে ও হচ্ছে গানের মানুষ ছিল। তারপর আমাকে বিয়ে করার কারণও এই গান। তাহলে বুঝতে পারছো যে আমাকে বিয়ে করার পরে গানের জন্য সে আমাকে কতখানি উৎসাহিত করতে পারে। আপনার 7টা বই নিয়ে কথা শুনবো একটু। আসলে আমি লেখক বললে হয়তো আমাকে ঠিক বলা হবে না। আমি প্রচণ্ড চঞ্চল একটা মানুষ, দুষ্টু একটা মানুষ। দুষ্টু মানে কি, দুষ্টমি আর কি। তো লেখালেখির অভ্যাসটা আমার মনে হয় আব্বার ছিল, আমার কাকু ওস্তাদজি ওনার ছিল। তো এই ব্যাপারটা হয়তো আমাকে অনেক আকর্ষণ করতো, যার জন্য কলেজ জীবন থেকে একটু লিখতাম, কলেজ ম্যাগাজিনে এখানে সেখানে। আরও এমনি কোনো ছোটোখাটো লেখা হতে হতে এটা লেখা হলো শেষকালে। একটা পত্রিকায় লিখতাম, এটা সেই কলাম লিখতাম, ওটার নাম ছিল কিছু নিয়ে কিছু কথা। আমার যেটা মনে হতো সেটা নিয়ে লিখতাম, একটা কোনো কিছু নিয়ে একটু লেখাটা একটু স্যাটায়ার, আমার লেখার স্টাইলটা একটু স্যাটায়ার লেখা আর প্রবন্ধ টাইপের লেখা। আমার বিষয় ছিল বাংলা। তো মানে সব কিছুতেই হয়তো আমার একটা কারণ ছিল আর কি, লেখালেখির জন্যে, সেইটাই লেখা। আর
96 সালে আমি কলাম লিখতাম পত্রিকায়, ম্যাগাজিনে। ওটাই আস্তে আস্তে একটু বড় হয়ে গেল, পরে ওইটা বই হয়ে গেল। প্রথম বই ছিল ওইটা, কিছু নিয়ে কিছু কথা। সেখানে গানের কথাও লেখা থাকতো। কোনো সময় কোনো গান যদি মানুষ অন্যরকম অর্থ করতো, বা কোনো গান ঠিক মতো না গাওয়া হলে ওটা আমার খুব কষ্ট দিত, যে গানটা এটা কিভাবে হতে পারে। ওটাকে একটুখানি মানে ইনিয়ে বিনিয়ে কথা বলা, যাকে সত্যি কথা বলার জন্যে, হ্যাঁ, ওটা তো স্যাটায়ার। তো আমার লেখার মধ্যে হয়তো ওই স্যাটায়ার ব্যাপার জিনিসটাকে ইয়ে করার টেন্ডেন্সি বেশি, এখনো তাই আছে। আমার নিজে বললাম কথাটা আর কি। যাই হোক, ওইটাই শুরু। তারপরে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা আছে। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক কারণগুলোকে আমরা শুধু হাইলাইট করতে থাকি, কিন্তু তার থেকে যে সামাজিক অনেক রকম আমাদের কষ্ট দিয়েছে লিবারেশনের যুদ্ধের সময়টা, অনেক ঘটনা আছে। কিন্তু আমার মনে হচ্ছে যে ওই ঘটনাগুলো একটুখানি বলবো আমি। সেটা কিন্তু আমার নিজের জীবনের কথাই আর কি। ওটার আমরা যে গ্রামে থাকতাম তার নাম ছিল সোনামুখী, সেই গ্রামের নাম। ওই বইটার নাম ছিল সোনামুখীর কদিন। তো এরকম করে করে আরও লেখা। একটা নজরুলের গানের পরে, যে গীত ও সুরের ভিন্ন উর্মিমালায়, গীত ও সুরের ভিন্ন উর্মিমালায় নজরুলের গান, এই নাম দিয়ে। আপা, বইয়ের প্রসঙ্গে যেহেতু আমরা এসেছি, একটু কথা বলিনি, কারণ আপনার অভিনয়ের প্রসঙ্গে যাব। তবে তার আগে একটু কথা, সেটা হচ্ছে এই যে যেহেতু বইয়ের প্রসঙ্গে থাকা, আমাদের যারা পৃষ্ঠপোষক আলোগোল প্রকাশনা, তাদের একটা বড় কার্যক্রম আছে, সেটা হচ্ছে স্কুল ভিত্তিক বইমেলা করা। খুব ভালো। আপনি হয়তো বিষয়টা জানেন না, আপনাকে জানানো হয়েছে এই মন্তব্যটা পাওয়ার জন্য। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, অথবা কতটা প্রয়োজনীয় ব্যাপারটা? আচ্ছা, আমাকে একটু আগে বললো এই কথাটা, আমি শুনে খুব মানে অবাক হয়ে গেলাম যে আমি এরকম ধরনের কার্যক্রমের কথা শুনি নেই, যেটা নাকি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে একটা বই নিয়ে ইয়ে হয়। কিন্তু এই আলোঘরের ব্যাপারটা তো একেবারেই একটা অনেক বেশি মানে প্রয়োজনীয় একটা জিনিস। আলোঘর সেটা করছে, বিভিন্ন জায়গায় মেলা করা এবং নতুন জেনারেশনের মধ্যে বই পড়ার টেন্ডেন্সি জাগিয়ে তোলা। তারপরে বই পড়ার যে একটা আগ্রহ, তো বই দোকানে গিয়ে বই নেড়ে নেড়ে, ভাই কত দাম, কি বলে, অত নিলাম কি নিলাম না, তা না, বই কিনতে হবে, বই পড়তে হবে। শুধু হালকা রসের উপন্যাসিক ওই উপন্যাস ধরনের বই কিংবা নভেল ধরনের বই এসব না পড়ে বই দরকার। কিন্তু আপা, আমি যখন অভিনয়ের কথা বলছিলাম, আপনি সম্ভবত একটু মাথা নাড়ছিলেন কিনা, না আমি ভুল দেখলাম যে এই বিষয়টা নিয়ে সম্ভবত কথা বলতে চান না, কিন্তু আমরা তো এটা বলবো, কারণ আপনি সেই কবে বিটিভি নাটকে অভিনয় করেছেন, চলচ্চিত্রেও দেখেছি আমরা আপনাকে। দেখেছো নাকি? হ্যাঁ, সম্প্রতি। আমার সবই ধরতে পারতো আমার এক ধরনের খেলা। আমি দেখি ওটা আমি পারি কি পারি না করতে, বা ওখানে কাঠিন্য কতটুকু বা কঠিন বিষয়টা কতখানি আছে, আমাকে দিয়ে সম্ভব কিনা, এই ধর করতে গেলাম। তারপর কেমন মনে হলো? মানে আমি কিছুর জন্য উপযুক্ত না, শুধু গানের জন্যে। তাও ভালো গান করতে পারিনি আজ পর্যন্ত। ভালো গানের জন্য যুদ্ধ করতে হয়, কিন্তু আমি যুদ্ধ করেও টিকতে পারিনি। ভালো গান আমাকে দিয়ে হলো না। ভালো গান বলতে তুমি কি বুঝাবে বলো? আমি যেভাবে স্বপ্ন দেখি গানের জন্যে, সেটা আমি করতে পারিনি। না, একটা অতৃপ্তি তো থাকবেই। কোনো শিল্পী যদি তৃপ্ত হয়ে যান, এটা তার থেকে অনেক বেশি। সে প্রসঙ্গ থাক, ওটা একটা ইনফিনিটি থাকবে ওই উত্তরের মধ্যে। সেটা আমি বলতে চাচ্ছি না। আমি বলছি যে কিছু করতে গিয়ে দেখলাম যে হচ্ছে না, কিছু হয় না, কঠিন কোনো জিনিস করা। একজন শিল্পী একটা সময় পর্যন্ত হয়তো গান গাইতে পারেন, সেটা বয়সের কারণে হোক, নানা কারণে হয়তো তিনি একটা সময় গিয়ে একটু গান কম করেন। কিন্তু লেখার যে বিষয়টা, একজন শিল্পী যতক্ষণ বা একজন লেখক যতক্ষণ কলম চালাতে পারেন, লিখতে পারেন। আপনার যেহেতু লেখার অভ্যাসটা আছে, নিশ্চয়ই প্রচুর লিখছেন। কি ধরনের লেখা লিখছেন বা লিখবেন বলে পরিকল্পনা করছেন? না, আমি একটু গবেষণাধর্মী লেখা পছন্দ করি, একটু প্রবন্ধ টাইপের লেখা পছন্দ করি। এখন একটা লেখা চলছে আমার, নজরুলের একটা বিষয় নিয়ে লিখছি, তো হয়তো এরপরে প্রকাশনা হবে আর কি। কিন্তু এই সময়ে একবারে যদি বর্তমানে চলে আসি, আপনার কাছে অনেকেই আসেন যে নজরুল সঙ্গীতের শিল্পী হতে চান তারা, বা আপনার কাছ থেকে পরামর্শ নিতে আসেন।
আপনি তাদের কি বলেন অথবা তাদের মধ্যে কি ধরনের সম্ভাবনা দেখেন? না, সম্ভাবনা তো অনেক আছে, এখন তো আর সম্ভাবনার শেষ নাই, কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা থাকতে হবে, ক্রমাগত এই কাজটা করতে হবে। আর এটা সাকসেস কিন্তু হাতের মধ্যে নাই, সাকসেস কিন্তু জনগণের সঙ্গে যুক্ত আছে, তার যে কোয়ালিটি সেই কোয়ালিটির সঙ্গে যুক্ত আছে, অনেক কিছুর সঙ্গে। এমনি সাকসেস তো জোর করে কেউ আনতে পারে না। তাকে আমি মনে করি তাকে এই কাজটা করতে হবে, সে লেখার বলো চাই গান বলো। এই একটা শিল্প তো একটা ওটা বলে না যে গানের ব্যাপার যেন বলে যে হাওয়ার তুলিতে একটা শূন্য ক্যানভাসে স্কেচিং করা, হাওয়ার তুলি মানে নিঃশ্বাস, হাওয়ার তুলিতে একটা স্কেচিং করা। জোর করে তুমি এটাকে হাতুড়ি দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল না তো এটা। সেই জন্যই যখন কেউ মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলে, মিউজিক ইন্ডাস্ট্রি শুনলে আমার সঙ্গে আমি লাভ দিয়ে উঠি। মিউজিক ইন্ডাস্ট্রি কী জিনিস? এটা তো হাতুড়ি বাটাল দিয়ে পিটাপিটি করা যায় না। আপা, আপনার কর্মজীবন এত বিশাল, এই অল্প সময় আসলে শেষ করা যাবে না কথা বলে, কিন্তু শেষ করতে হবে। চলো শেষ করে বাড়ি চলে যাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আলো ঘরের প্রকাশনা, আলো ঘর যে কাজটা করছে, এই প্রকাশনা, আজকে অনুষ্ঠান হচ্ছে শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। হ্যাঁ, তো আমি চাই না যে নির্বাপিত হোক এই ইচ্ছাটা, মানে চলতে থাকুক এই ইচ্ছাটাকে অদম্যভাবে এটাকে, মানে মানুষ জেগে যাক আর কি মানুষের ভিতরে। খুবই ভালো উদ্দেশ্য। আমি আমার অনেক শুভেচ্ছা থাকলো আলো ঘরের জন্যে। হয়তো দেখা হতে পারে আগামীতে কখনো আর কি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা জোহরার সঙ্গে। তিনি বলছিলেন তার কর্মজীবন নিয়ে, তিনি বলছিলেন তার সঙ্গীত জীবন নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এই অনুষ্ঠানে শিল্পীদের বই উপহার দিই, তাদের পড়ার জন্য, উপহার দেওয়ার জন্য। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় গাজী টিভির ইউটিউব চ্যানেলে। সবার জন্য শুভকামনা। এখানেই বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।